অস্বীকার করার উপায় নেই, এখনও টি-20তে অ্যাঙ্করিং গুরুত্বপূর্ণ এক ট্যাকটিক্স। বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট একেবারেই ব্যাটিং স্বর্গ হয় না, ফলে ব্যাটারদের মধ্যে কাউকে দায়িত্ব নিয়ে লম্বা ইনিংস খেলতে হয়। আর সেজন্য শুরুতে তাকে যদি খানিকটা সময় দেয়া লাগে সেটিও দেয়া হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যখন এমন ব্যাটারের সংখ্যা বেড়ে যায়। পাকিস্তান ঠিক এমন সমস্যাতেই ভুগছে। এই তো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে বাবর আজমের পাশাপাশি ফাখার জামানও মেতে উঠেছিলেন বড় রান করার নেশায়। সেটির প্রভাবে কমে গিয়েছিল রানের গতি। দারুণ একটা সূচনা পাওয়ার পরেও স্বাগতিকরা 180 রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি, তার দায়ভার নিতে হবে তাকেই। এদিন 33 বল খেলে 43 রান করেছিলেন এই ব্যাটার। আপাত দৃষ্টিতে 130 স্ট্রাইক রেট চলনসই মনে হতে পারে। তাছাড়া স্কোর কার্ড দেখে বাকি ব্যাটারদের সঙ্গে তুলনা করলে এমন ইনিংসকে খারাপ বলার সুযোগ নেই। কিন্তু তার ব্যাটিংয়ের ব্যবচ্ছেদ করা হলেই বের হয়ে আসবে কঙ্কালসার মূর্তি। 4 নম্বর ব্যাটার হিসেবে ফাকার যখন 22 গজে আসেন তখন দলীয় সংগ্রহ ছিল 8.5 ওভারে 81 রান, রান রেট 9-এর বেশি। অথচ বাবরের সঙ্গে তার 37 বলের জুটিতে রান এসেছে মোটে 42। আবার সেখানে তিনি করেছেন 18 বলে 15 রান। আউট হওয়ার আগে বেন সিয়ার্সকে খানিকটা তুলোধুনো করেছিলেন এই বাঁহাতি, তা না হলে স্ট্রাইক রেট থাকতো 100-এর ঘরে। স্রেফ হতাশাজনক বলা যায়। মাঝের ওভারে অবশ্য পাকিস্তানের সংগ্রাম করাটা নতুন কিছু নয়। টি-20-র মারকাটারি ক্রিকেটের সঙ্গে আসলে মানিয়ে নিতে পারেনি দলটির মিডল অর্ডার ব্যাটাররা। পরিসংখ্যানও বলছে একই কথা। দেশটির টি-20 ইতিহাসে কেবলমাত্র শাহিদ আফ্রিদি পেরেছিলেন 140-এর বেশি স্ট্রাইক রেট ধরে রাখতে। অথচ বিশ্বসেরা দলে এমন ব্যাটারের সংখ্যা অনেক অনেক বেশি। খালেদ ইফতেখার আহমেদ, আজম খানরা সম্ভাবনার আলো দেখালেও বাস্তবে ব্যর্থ হয়েছেন নিদারুণভাবে। ফাকারও ওপেনিং থেকে মিডল অর্ডার এসে তাল মেলাতে পারছেন না আধুনিক টি-20-র সঙ্গে। পাকিস্তানের টপ অর্ডার তেমন বিধ্বংসী নয়, দ্রুত রান তোলার দায়িত্ব তাই বর্তায় পরের দিকের ব্যাটারদের, কিন্তু তারাই উল্টো রান রেট কমিয়ে ফেলছে। রবিউল ইসলাম রনি, খেলা 71। Yeah.